পরের দিন সকালেই মনির বলল ওর বড় ভাই মন্টু ভাই আগরতলাতেই কোথাও আছে। ছুটলাম মনিরের বড় ভাই মন্টু ভাইয়ের সন্ধানে। খুঁজে বের করলাম মন্টু ভাইকে। মন্টু ভাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে যুদ্ধে যাওয়ার অপেক্ষায় আছেন। মন্টু ভাইয়ের কাছেই শুনলাম আমার সেজ ভাই ঢাকা কায়েদে আজম, বর্তমান শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ছাত্র সংসদের জিএস মুজিবুর রহমান মন্টু ট্রেনিং শেষ করে অনেক আগেই ঢাকায় অপারেশনে চলে গেছে। কলেজ টিলায় ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সাথে। শহীদ ভাই আমার সেজ ভাই মুজিবুর রহমান মন্টুর বন্ধু এবং কায়েদে আজম কলেজ ছাত্র সংসদের এজিএস। শহীদ ভাই আমাদের পরে যাবে টেন্ডুয়া ট্রেনিং ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নেয়ার জন্য। মিজান ভাইয়ের বদৌলতে পরের দিন সকালে আমরা ৩ বন্ধু একটা মিলিটারি লরিতে উঠে বসলাম অন্যান্যদের সাথে। মিলিটারি লরিতে ওঠার আগে ৩-৪ জায়গায় আমাদের নাম লেখা হলো এবং আমাদের স্বাক্ষরও নেওয়া হলো। সামরিক লরি আমাদের নিয়ে চলতে শুরু করল। সন্ধ্যা নাগাদ লেম্বুচোরা নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গেলাম। এই লেম্বুচোরা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর মেজর কে.বি. সিং এবং মেজর আর.পি. শর্মার অধীনে ১ মাস সামরিক প্রশিক্ষণ শেষে ২ নং সেক্টরের সদর দফতর মেলাঘর থেকে অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লাম। ২ নং সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষর কে অনুসারে গড়ে তোলা হয় কে ফোর্স এবং এই কে ফোর্সের অধিনায়ক হন খালেদ মোশাররফ। তখন ২ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন থেকে সদ্য পদোন্নতি পাওয়া মেজর হায়দার। খুব সম্ভবত খালেদ মোশাররফ যখন ২ নং সেক্টর কমান্ডার ছিলেন তখন হায়দার ২ নং সেক্টরের 2IC ছিলেন। আমরা যারা ভারতে সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, আমাদের প্রশিক্ষণকালে অসংখ্যবার অসংখ্য জায়গায় আমাদের নাম, পিতার নাম, বর্তমান ও স্থানীয় ঠিকানা, কতজন ভাই, কতজন বোন, তাদের নাম ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয়। এই জাতীয় বায়োডাটা দিতে গিয়ে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। ভারত সরকার যদি প্রয়োজন মনে করে ওই তালিকা ধরে এখনও আমাদের খুঁজে বের করে ফেলতে পারবে। একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তমের কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, এই মুক্তিযোদ্ধারাই মূল মুক্তিযোদ্ধা বা প্রথম মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকদের ট্রেনিং দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে, অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকেই জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই হল ইন্ডিয়ান ট্রেইনড এবং লোকাল ট্রেইনড মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদের সাথে এদেশের আপামর জনতা যোগ হয়ে হল মুক্তিবাহিনী। যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয় তাহলে কেবলমাত্র রাজাকার আলবদর আল-শামস ব্যতীত সকল ৭.৫ কোটি বাঙালি মুক্তিবাহিনী। যেমন সেনাবাহিনীর সকল সদস্যই যুদ্ধ করে না। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের লোকদের দায়িত্ব হচ্ছে ব্রিজ, কালভার্ট, পুল ইত্যাদি তৈরি করা, যুদ্ধ করা নয়। আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সিগন্যাল কোরের সদস্যরা যুদ্ধ করে না। মেডিকেল কোরের দায়িত্ব হচ্ছে আহত সৈনিকের চিকিৎসা করা, যুদ্ধ করা নয়। সিগন্যাল কোরের দায়িত্ব হচ্ছে সিগন্যাল দেয়া, যুদ্ধ করা নয়। সেনাবাহিনীর সাপ্লাই কোরের লোকেরা যুদ্ধ করে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে রসদ, গোলাবারুদ, খাবার ইত্যাদি সকল কিছু সাপ্লাই করার বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাপ্লাই কোরের। সেনাবাহিনীর পদাতিক বা ইনফ্যান্ট্রি, গোলন্দাজ বা আর্টিলারি কোরের কাজ হচ্ছে যুদ্ধ করা। সেনাবাহিনীর পদাতিক বা ইনফ্যান্ট্রি, গোলন্দাজ বা আর্টিলারি কোরের কাজ হচ্ছে শত্রুকে আক্রমণ করা বা শত্রুর আক্রমণ প্রতিহত করা, অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা। ইঞ্জিনিয়ারিং কোর, সিগন্যাল কোর, মেডিকেল কোর, সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলেই হয় সেনাবাহিনী। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ বা পুল না বানিয়ে দেয় তাহলে সৈনিকেরা নদী পার হতে পারবে না।
মেডিকেল কোর্ট চিকিৎসা না করলে আহত সৈনিক সুস্থ হতে পারবে না। সিগন্যাল কোর্ট সিগন্যাল না দিলে সৈনিকেরা বুঝতে পারবে না। সাপ্লাই কোর্ট সাপ্লাই না দিলে সৈনিকেরা গোলাবারুদ পাবে না, খাবার পাবে না। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ তৈরি না করে, মেডিকেল কোর্ট চিকিৎসা না দেয়, সিগন্যাল কোর্ট সিগন্যাল না দেয়, সাপ্লাই কোর্ট সাপ্লাই না দেয়, তাহলে কি পদাতিক বা গোলন্দাজ কোর যুদ্ধ করতে পারবে? না, পারবে না। যুদ্ধ করতে হলে উল্লিখিত সকল কিছুই চাই। এই সকল কিছু মিলেই হয় যুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ সকল কিছু মিলেই হয়েছে। যেমন নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়ে ইঞ্জিনিয়ারিং কোরের দায়িত্ব পালন করেছেন। গ্রাম্য ডাক্তার বা ঔষধের দোকানদার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করে মেডিকেল কোরের কাজ করেছেন। গ্রামের কৃষক পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধির খবর মুক্তিযোদ্ধাকে জানিয়ে সিগন্যাল কোরের ভূমিকা নিয়েছেন। গ্রামের মা ভাত রেঁধে খাইয়েছেন এবং সাধারণ মানুষ অস্ত্র এবং গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়ে সাপ্লাই কোরের কাজ করেছেন। তবেই না কেবল আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধারা পদাতিক বা গোলন্দাজ কোরের কাজ করেছি। গোটা 7.5 কোটি বাঙালি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সিগন্যাল, সাপ্লাই ইত্যাদি কোরের কাজ করেছেন এবং এই সকল কোরের সমন্বয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী। কেবলমাত্র রাজাকার আলবদর আল শামস ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী। পাকিস্তানিরা অবশ্য এই সংজ্ঞাই বিশ্বাস করত, আর এই জন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে। নির্বিচারে বাঙালি হত্যা ছাড়া পাকিস্তানি সৈনিকদের আর যা করার ছিল তা হল আত্মসমর্পণ করা। পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল দ্বীপান্তরে বা নির্বাসনে আসা মানুষের মতো। নির্বাসনে বা দ্বীপান্তরে আসা মানুষ থাকে নিরস্ত্র, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে 1200 মাইল দূরে বাংলাদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল। পাকিস্তানি সমরবিদ ও রাজনৈতিকবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্রের জোরে মানুষ খুন করেই বাংলাদেশ দীর্ঘদিন দখল করে রাখতে পারবে। কিন্তু যেইমাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল, সঙ্গে সঙ্গে শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর কাছে। বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে অনেক দিন দাবিয়ে রাখা ঠিকই যেত, কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না। এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর। মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাক হানাদাররা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল। তবে পাক হানাদাররা ঠান্ডা মাঝে একটা পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে লাগল। তা হল এদেশের নারীদের ধর্ষণ করা। পাকিস্তানি নীল নকশাই ছিল এদেশের কিশোরী, যুবতী, রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানির জারদ সন্তান তৈরি করা, বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারদ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানির এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য দখল করে রাখা। পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম, মতিউর রহমান নিজামীদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপয় ঘৃণিত ব্যক্তিকে তাদের দোসর হিসেবে পেল ঠিকই, কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর। দর্শক মাফ করবেন, এখানে আমি আমার নিজস্ব দুটি মন্তব্য যুক্ত করছি। গোলাম আজম এবং মতিউর রহমান নিজামী সম্পর্কে মতিউর রহমান রেন্টুর বইয়ের এই মন্তব্যটি সঠিক কিনা তা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ। তাই পাঠক ও শ্রোতাদের প্রতি আমার অনুরোধ, গোলাম আজম এবং মতিউর রহমান নিজামী যে এলাকায় জন্মেছেন বা যেখানে বড় হয়েছেন বা যেখানে তারা রাজনীতি করেছেন, সেই সব অঞ্চলে 1971 সালে মুক্তিযুদ্ধ দেখেছেন এবং এখনও জীবিত আছেন যারা মতিউর রহমান নিজামী এবং গোলাম আজমকে চিনেন, এমন ব্যক্তিদের কাছ থেকে আজকে থেকে মোবাইলে ভিডিও স্টেটমেন্ট নিন এবং আপনি আপনার প্রয়োজনে সংরক্ষিত রাখুন এবং প্রচার করুন, যাতে সাধারণ মানুষ সহজে এই অপবাদের সত্যতা জানতে পারেন। আপনি আপনার প্রয়োজনে এবং আমাদের প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে মন্তব্য করুন। ধন্যবাদ। বন্ধুরা, পরবর্তী ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং তথ্যবহুল হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আরও পেতে চাইলে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে দিন।